আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 6 এর হচ্ছে সায়েন্স, ক্লাস 6 এর এনভায়রনমেন্ট এন্ড সায়েন্স, এনভায়রনমেন্ট এন্ড সায়েন্স। ফার্স্ট যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ফার্স্ট ইউনিট টেস্ট যেটা সিলেবাসে আছে, ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে যেগুলো বিষয় আছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি আমি। এগুলো তোমাদের একটু আলোচনা করে দিলে সুবিধা হবে, তোমরা নিজেরাই বাড়িতে একটু ভালো করে পড়ে নেবে। তো ফার্স্ট অধ্যায়ে যেটা, প্রথম অধ্যায়ে যেটা আছে, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এখন পরিবেশ কি? পরিবেশ আমরা সকলে জানি যে এনভায়রনমেন্ট কি। পরিবেশ হচ্ছে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, ঠিক আছে? এনভায়রনমেন্ট মানে পরিবেশ। পরিবেশ কি আমরা জানি, আমাদের চারপাশে যে ঘর বাড়ি, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, যা কিছু দেখা যায় আমাদের চারপাশে, সব কিছুকে নিয়ে আমাদের পরিবেশ। তো অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। জীবজগৎ, জীবজগৎ মানে কি? যত সব তোমার গিয়ে প্রাণী রয়েছে, যত সব জীব রয়েছে বা প্রাণী রয়েছে, এরা একে অপরের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? আমাদের চারপাশে যা কিছু রয়েছে, ধরো আমরা প্রাণী, প্রাণীদের আশেপাশে যা কিছু রয়েছে তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে প্রথম অধ্যায়ে। তো দেখো, আমরা যদি দেখি আমাদের বাড়িতে রান্না করে কে করে? মা, দিদি বা বোন, তাই না? কাকিমা, জেঠিমা, এরা সকলে রান্না করে। এগুলো সব পরিবেশেরই, সবাই এরা পরিবেশেরই উপাদান এরা, ঠিক আছে? কারণ মা, কাকিমা বা যে কোনো কাজ হচ্ছে বা বিভিন্ন প্রাণী যা কিছু দেখা যায় আমাদের চারপাশে, সবই তো পরিবেশেরই অংশ, তাই না? ছোট ভাই বোনকে দেখাশোনা করবে কে করবে? ওই মা, দাদা, কাকু, তাই না, ঠাকুমা, এগুলো সব, এরা সব পরিবেশের মধ্যেই, পরিবেশের বাইরে কেউ না, তাই না? এবার নেক্সট যেটা, কিছু কাজ, ধরো ফ্যানটা খারাপ হয়ে গেল, লাইট বাল্ব জ্বলছে না, তার জন্য আমাদের মিস্ত্রিকে ডাকতে হয়। কোন মিস্ত্রি এই কাজ করে? এটা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, তাই না? তাহলে এগুলো সব কি? ইলেকট্রিক মিস্ত্রিটা হলো পরিবেশেরই অংশ, তাই না? মানে এদের উপরে নির্ভরশীল আমরা এই কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষের উপরে নির্ভরশীল, তাই না? ধর জলের কল খারাপ হয়ে গেল, মিস্ত্রিকে ডাকতে হবে, তাহলে মিস্ত্রি যে হলো সেও পরিবেশেরই সঙ্গে রিলেটেড, তাই না, যুক্ত। তো এবার হচ্ছে কিছু প্রাণী আছে, যেমন গরু, ছাগল। গরু কি খায়? ঘাস খায়, খড় খায়, তাই না? ছাগল তোমার ঘাস, পাতা, ফুল, ফল এগুলো খায়। তাহলে এই যে ঘাস বা ফুল, ঠিক আছে, ফল, এগুলো সব তো মানে গাছেরই, গাছ তো পরিবেশেরই অংশ, গাছ পরিবেশেরই অংশ। তাহলে গাছেরই অংশ হচ্ছে ফুল, ফল, পাতা। গাছের পাতা যদি খায়, কাঁঠাল পাতা খায় ছাগল, তাহলে কাঁঠাল গাছটাও তো পরিবেশেরই অংশ, তাই না? কারণ আমাদের চারপাশে যে ঘর বাড়ি, গাছপালা রয়েছে, গাছপালা বললাম গাছ, কাঁঠাল গাছটা হচ্ছে পরিবেশেরই অংশ। ওই কাঁঠালের পাতাটা ছাগল খায়, ঠিক আছে? তাহলে একে অপরের উপরে নির্ভরশীল। তাহলে ছাগলটা হচ্ছে কাঁঠাল পাতার উপর নির্ভরশীল বা ঘাসের উপরে নির্ভরশীল, ঘাসটাও হচ্ছে পরিবেশেরই অংশ, ঠিক আছে? তারপরে আমরা যে যেমন কিছু যেমন গাজর, আমরা যে খাদ্যগুলো খাই, গাজর, আদা, আম, সজিনা, কুমড়ো, এগুলো সব এই যে বললাম গাজর, আদা, আম, এগুলো সব শাকসবজি বা গাছ থেকে হয়। যেমন বলতো গাজরের কোন অংশটা খাই আমরা? মূল খাই, মূল, গাজরের মূলটা খাই।
আদার 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 কিন্তু মূল খাই না, আদার কিন্তু কাণ্ড খাই, মনে রাখবি, আদার কাণ্ডটা। তারপরে হচ্ছে আমের হচ্ছে ফলটা খাই, সজিনার পাতা খাই, সজিনার ফলও খাওয়া যায়, সজিনার পাতা ফল দুটোই খাওয়া যায়। কুমড়োর ফল, পাতা আর হচ্ছে তোমার কাণ্ড, তিনটাই খাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে যেমন কলা, ভুট্টা। কলার কি খাই? কলার হচ্ছে ফল, কাণ্ড, ইয়েস, ফল কাণ্ড এগুলো খাই। ভুট্টার ফল খাই, মানে দানাটা, ঠিক আছে। পালং শাকের পাতা কাণ্ড এগুলো খাই, কলমি শাকের পাতা কাণ্ড, চালতার হচ্ছে ফলটা খাই, হ্যাঁ, ফল মানে বৃতিটা। আচ্ছা, এবার যেমন কিছু পাখি আছে, পাখিগুলো পরিবেশেরই অংশ, তাহলে ওরা তো বাসা বাঁধে। এবার যদি বলি চড়াই পাখি, শালিক পাখি কোথায় বাসা বাঁধে? এরা হচ্ছে ডালপালা আছে এমন এমন যে কোনো গাছে, যেগুলো গাছে ডালপালা আছে সেগুলো গাছে এরা বাসা বাঁধে। হ্যাঁ, কাঠবিড়ালি কোথায় থাকে? গাছের কোটরে, গাছের কোটরে থাকে, ঠিক আছে। গাছের ভিতরে গর্ত করে নেয়, গাছের গুড়িতে গর্ত করে নেয়, ওখানে ও থাকে। তাহলে গাছটাও হচ্ছে দরকার, পরিবেশেরই অংশ গাছটা। কাঠবিড়ালিটাও তো পরিবেশের অংশ, তাহলে কাঠবিড়ালিটা পরিবেশ গাছের সঙ্গে সম্পর্কিত, তাই না। কাঠবিড়ালি গাছের উপরে নির্ভরশীল, কারণ গাছে ও বাসা বাঁধে, তাই না। আচ্ছা, এবার আমরা যে লেখাপড়া করি, লিখি, লেখালেখি করি, গাছে কোথায় লেখালেখি করি? পাতায়, হ্যাঁ, খাতায়। তো সেই খাতাগুলো বা কাগজ, এই যে বই পড়ছি, বইটা কি থেকে তুলেছে? পেপার থেকে। এই যে পেপার বা যেখানে লিখছি, খাতা, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো যে তৈরি হচ্ছে কোথা থেকে, কোন উদ্ভিদ থেকে পাচ্ছি? একটা গাছ আছে প্যাপিরাস, ওই প্যাপিরাস গাছের ছাল থেকেই হচ্ছে এই হচ্ছে কাগজ তৈরি হয়, প্যাপিরাস গাছে। যদিও বাঁশ থেকেও হয়। যেমন কাঠ পালিশ করার জন্য, কাঠ পালিশ করার জন্য যে তোমার কি রজনটা যে পাই, ঠিক আছে, কাঠটা পালিশ করার জন্য যে রজনটা পাই, ওটা কোথা থেকে পাই? শাল, সেগুন, ওখান থেকে পাওয়া যায়। পেন্সিলের দাগ মোছার যে রাবারটা, ওটা ওটা পাই কোথা থেকে? রবার গাছ থেকে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কি তরুক্ষীর, ঠিক আছে। পেন্সিলের দাগ মোছার যে রবারটা, ওটা একটা হচ্ছে তরুক্ষীর, ওটা একটা বর্জ্য পদার্থ। কোন গাছের তরুক্ষীর? রবার গাছের, রবারের, ঠিক আছে। তারপর ম্যালেরিয়ার যে ওষুধ কুইনাইন, সেটা কোথা থেকে পাওয়া যায়? সেটা পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, তাই না। তারপরে মাদক দ্রব্য তৈরিতে, মানে এটা নেশা, তাই না, এটা পাওয়া যায় কোথা থেকে? তামাক, তামাক গাছ থেকে পাই, ঠিক আছে। তামাক গাছের, তামাকের পাতা থেকে আর কি, তামাক গাছ না, তামাকের পাতা থেকে। তামাক হচ্ছে তোমার গিয়ে ছোট আর কি। তো এগুলো যেমন আছে গাছগুলোর, গাছ সবগুলোকে গাছ বলা যাবে না, কিছু কিছু গাছ আছে যেগুলো কাঠ, মানে কাঠ হবে, ঠিক আছে, মাঝখানে, ওগুলো গাছ। যেমন আছে না ক্রিপার, তারপরে যে তোমার শ্রাবস, হার্বস, হ্যাঁ, ট্রি, ক্যাটাগরি আছে। তারপরে যেমন উচ্চ রক্তের যে উচ্চচাপ, ঠিক আছে, উচ্চচাপ নিয়ন্ত্রণে রেসারপিন ইউজ হয়। রেসারপিনটা আবার কোথা থেকে পাওয়া যায়? অর্জুন গাছের ছাল থেকে পাওয়া যায়, অর্জুন গাছের ছাল, ঠিক আছে। এগুলো আমাদের জানতে হবে। তো এবার কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু প্রাণী আছে কি করে? ফল আর বীজ ওগুলোকে ছড়িয়ে দিতে সাহায্য করে, মানে বিভিন্ন জায়গায় গাছপালা হোক, ঠিক আছে। কেমন? একটা যেমন বলছি প্রাণী, বনবিড়াল। বনবিড়ালটা কি করে? ফল খেয়ে তার বীজটা অন্য জায়গায় ছড়িয়ে দেয়, ফলে ওখানে আবার গাছ হয়, তাই না। শেয়াল কি করে? আঙ্গুর খেয়ে নেয়, আঙ্গুর খেয়ে কি করে? তার বীজটা অন্য জায়গায় ছড়িয়ে দেয়, অন্য জায়গায় আঙ্গুর গাছ হয়। কিংবা বাদুর কি করে? বীজ হজম করতে পারে না, হ্যাঁ, তাই তারা কি করে? যখন মলত্যাগ করে, তখন তারা কি করে? সেই গাছটা মানে অন্য জায়গায়, মানে সেই মলের মাধ্যমে অন্য জায়গায় ওই গাছ হয়ে যায়। এইভাবে কিন্তু কি হয়, কিছু প্রাণী গাছপালা বিভিন্ন জায়গায় জন্মাতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে
আমরা তাহলে দেখতে পাচ্ছি যে প্রাণীর, আমরা মানুষের আশেপাশে যা কিছু দেখা যাচ্ছে সবাই কিন্তু আমাদের সঙ্গে জড়িত, বা আমরা তাদের উপরে নির্ভরশীল, ওরা আমাদের উপরে নির্ভরশীল। এইভাবে কিন্তু হয়, এইভাবে কিন্তু চলি আমরা। তাহলে পরিবেশের প্রত্যেকটা উপাদানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, ঠিক আছে। এবার বিভিন্ন প্রাণীগুলোর কোথায় বাসা বাঁধে, যেমন সাপ কোথায় থাকে রে? গর্তে, তাই না? আচ্ছা, এবার কিছু কিছু উদ্ভিদ আছে যেমন পরজীবী, যেমন যক্ষ্মার জীবাণু। যক্ষ্মা রোগের জীবাণুটা এটা কোথায় বাসা বাঁধে? মানুষের ফুসফুসে, ঠিক আছে, হাড় মানে হাড়ে, ফুসফুসে, ঠিক আছে। ফিতাকৃমি পাকস্থলীতে, অন্ত্রে, পেশি, মস্তিষ্কে ফিতাকৃমি বাস করে। তারপরে ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে আমাদের শরীরে রক্ত যে আছে না, রক্তে লোহিত রক্তকণিকাতে থাকে, ঠিক আছে, মানে বাসা বাঁধে। তারপরে ম্যালেরিয়াটা যকৃতেও হতে পারে, ঠিক আছে, লিভারে আর কি। রক্তের যে উপাদান মেনলি তিনটা: আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল মানে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেটস মানে অনুচক্রিকা, ঠিক আছে। এগুলো আরো উঁচু ক্লাসে উঠবে, সায়েন্স মানে শিখবে আরো, জানবে। তারপরে আমাশয়ের জীবাণু কোথায় পাওয়া যায়? অন্ত্রে, ঠিক আছে। তারপরে গোলকৃমির গোলকৃমিটা কোথায় বাসা বাঁধে? অন্ত্র, যকৃৎ আর হচ্ছে ফুসফুস, এগুলোতে। আচ্ছা, এবার আমরা যেমন মধু পাই কোন মধু যে খাই আমরা, মধু পাই যেটা কোন প্রাণীর কাছ থেকে পাই? মৌমাছি থেকে, তাই না? মৌমাছি মধু তৈরি করে মৌচাকে, তাই না? মাংস, মুরগি, ছাগল, ভেড়া, গরু, এগুলো থেকে মাংস পাওয়া যায়। তারপরে ডিম, হাঁস, মুরগি, তাই না? তারপরে দুধ, গরু, মোষ, ছাগল, ভেড়া, তাই না? আচ্ছা, এবার এই যে জামা কাপড় তৈরি করি, জামা কাপড় তৈরির উপাদান রেশম পাই কোথা থেকে? জামা কাপড় তৈরির জন্য রেশম হচ্ছে রেশম মধু থেকে পাওয়া যায়। তারপরে উল হচ্ছে ভেড়ার লোম থেকে পাওয়া যায়। তারপরে সিল্কও কিন্তু সিল্ক পাওয়া যায় ওই রেশম মধু থেকে। রেশম পাওয়া যায় রেশম মধু থেকে। সিল্ক ওটাও কিন্তু রেশম মধু থেকে পাওয়া যায়। তারপরে শীতের সময় যে জ্যাকেট পরি সেটা পাই কোথা থেকে? প্রাণীদের চামড়া থেকে। বিভিন্ন প্রাণীর চামড়া থেকে কিন্তু চামড়ার জ্যাকেট তৈরি হয়। হ্যাঁ, এমনি কাপড়েরও জ্যাকেট আছে, ঠিক আছে, চামড়ারও জ্যাকেট পাওয়া যায়। তো এই হলো বিষয়। এবার কিছু ওষুধ, যেমন ধর কড লিভার অয়েল, কড, হাঙ্গর, এগুলোর যকৃৎ থেকে পাওয়া যায়। ভিটামিন এ, ডি পাওয়া যায়, আমাদের শরীরের একটি দরকারি উপাদান এই কড হাঙ্গরের যকৃৎ থেকে। ভিটামিন এ, ভিটামিন ডি, তাই না, এগুলো পাওয়া যায়। চোখের ওষুধ হচ্ছে মৌমাছির হুল থেকে পাওয়া যায়। তারপরে চোখের ওষুধ সারাতে কিন্তু হেল্প করে এই মৌমাছির হুল থেকে যে একটা ওষুধ তৈরি হয়। অ্যান্টিভেনাস যেটা পাওয়া যায় কোথা থেকে? সাপের বিষ থেকে, ঠিক আছে, সাপের বিষ থেকে। সাপ কামড়ানোর ওষুধ তৈরি হয়, ঠিক আছে। এবার কিছু প্রাণী আছে যেগুলো কি করে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হেল্প করে, যেমন কাক, তাই না? কাক কি করে? পচা নোংরা জিনিস পরিষ্কার করে দেয়, তার জন্য কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, ঠিক আছে। শুয়োর, শকুন, কুকুর, শেয়াল, এগুলো সব কি করে? এই সব প্রাণীগুলো আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, কিছু প্রাণী আছে যারা কি করে? পরিবহনের কাজ করে, যেমন ধর এই সে গরু, ঘোড়া, গাধা, মোষ, এগুলো সব পরিবহনের কাজ করে, ঠিক আছে। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র বা লোকজনকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। যদিও এখন এগুলো খুব একটা ইউজ হচ্ছে না, তবুও আর কি এই প্রাণীগুলো কিন্তু পরিবহন করতে পারে, ঠিক আছে। তো এবার আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব, যে
অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে দেহে যে রোগ জীবাণু ঢুকে যায় সেগুলোকে ধ্বংস করা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা মিথজীবী, কি মিথজীবী কাদের বলা হয়? দুটি জীব যখন কি করে পারস্পরিক সাহচর্যে জীবন ধারণ করে, মানে একে অপরকে হেল্প করে, হ্যাঁ সাহায্য করে, মানে উভয়ই উপকৃত হয়, ও ওকে উপকার করে, ও মানে একজন আরেকজনের উপকার করে, তখন তাকে বলা হয় মিথজীবী। এবং শৈবাল আর ছত্রাক, ঠিক আছে। আর পরজীবী কাকে বলে? যে সব জীব অন্য জীবকে আশ্রয় করে বেঁচে থাকে, অন্য জীবের উপরে আশ্রিত হয়, অন্য জীবের উপরে আশ্রিত, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। যেমন উকুন, উকুন মানুষের মাথার চুলে থাকে, ঠিক আছে, মাথায় থাকে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ক্ষতিকারক, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যেটা আলোচ্য বিষয়, কিছু ঘটনা, যেমন একমুখী ঘটনা কোনগুলো? যেমন বৃষ্টিপাত, এটা হচ্ছে একমুখী ঘটনা, ঠিক আছে। একমুখী ঘটনা মানে যেটা হচ্ছে এক দিক থেকেই হয়, ঠিক আছে। আর উভমুখী ঘটনা কোনটা? জলের বাষ্পীভবন, এটা হচ্ছে উভমুখী ঘটনা, মানে দুই দিক দিয়ে হতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা সিলিং ফ্যান যে ঘোরে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত। কারণ কি বলতো, ব্লেডটা ঘুরে ঘুরে একই জায়গায় আসে, ঘুরে ঘুরে একই জায়গায় আসে, তার জন্য এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত। আরেকটা আছে কি, রাস্তায় গাড়ির যাওয়া আসা করছে, এটা হচ্ছে অপর্যাবৃত্ত। একই সময় রাস্তার গাড়ির যাওয়া আসা করে না, যাবে তো যাবে, যাওয়ার সময় শুধু যাবে গাড়িটা, আসার সময় আসবে, তাহলে একসঙ্গে দুটো কাজ করা যাবে কি? যাচ্ছে আসছে একসঙ্গে হবে? হবে না। তার জন্য এটা কিন্তু এই ঘটনাটাকে বলা হচ্ছে অপর্যাবৃত্ত। এগুলো কথা মনে রাখবে। যেমন সুনামি, সুনামিটা কি? এটা একটা অপর্যাবৃত্ত। সুনামি 2004 সালে হয়েছিল তামিলনাড়ুতে, মানে প্রচুর ক্ষতি হয়েছিল, ঠিক আছে, 2004 সালের ডিসেম্বর মাসে। তো যেমন সুনামিটা হচ্ছে আজ হয়েছে কাল নাও হতে পারে, এগুলো হচ্ছে অপর্যাবৃত্ত, ঠিক আছে। এবার নেক্সট চলে যাই আমরা, যেগুলো একটু তোদের বুঝিয়ে দিলে হয়ে যাবে সেগুলোই বলছি আমি। মুখোমুখি ঘটনা কি বললাম। দাবানল কি? দাবানল হচ্ছে বনে জঙ্গলে কখনো কখনো গাছে আগুন লেগে যায়, সেটাকে বলা হচ্ছে দাবানল। দাবানলটা প্রাকৃতিকও হতে পারে, আবার কি অনভিপ্রেত হতে পারে, হ্যাঁ। দাবানল মানে হচ্ছে জঙ্গলে আগুন লেগে যাওয়া। আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট আছে, পাইন গাছ, তাই না? পাইন গাছ, ইউক্যালিপটাস গাছ, এগুলোর নিচে ঘাস জন্মায় না কেন? কারণ পাইন গাছের নিচে, পাইন গাছের যে পাতাগুলো আছে না, পাইন গাছের পাতাতে কি থাকে? পাইন গাছের পাতা যদি মাটিতে পড়ে যায়, পাইন গাছের পাতা কি থাকে বলতো? একটা রাসায়নিক পদার্থ থাকে, ওই রাসায়নিক পদার্থ মাটিতে পড়ে যায়, যার কারণে এই মাটিতে কিন্তু ঘাস জন্মাতে অনেক দেরি হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, পাইন গাছ আর ইউক্যালিপটাস গাছ, এই দুটো গাছ। আচ্ছা, কিছু অসুখ, যেমন ধরে নে গরমের সময় হচ্ছে সানস্ট্রোক হয়, ডিহাইড্রেশন হয়, এগুলো গরমের সময় বেশি হয়। আর বর্ষার সময় সর্দি কাশি হয়, সর্দি কাশিটা শীতকালেও হয়, শীতকালে সর্দি কাশি প্লাস নিউমোনিয়া, ঠিক আছে। আর বসন্তকালে হচ্ছে জলবসন্ত, হাম, এগুলো রোগ হয়, হ্যাঁ। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যেন এগুলো অসুখ না হয়, ঠিক আছে। আরেকটা যেটা, মাছে যদি নুন মাখি, মাছে নুন মাখলে কি হয়? মাছের শরীরে যে রোগ জীবাণুগুলো থাকে সেগুলো, মানে যে জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। মাছটা মানে বেশিক্ষণ টাটকা থাকে। আর কাটা ফল খাওয়া বিপজ্জনক, কেন? কারণ কাটা ফল খেলে কি হয়? কাটা ফল হচ্ছে এমন কিছু জীবাণু আছে যেগুলো কি করে, কাটা ফলের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দেয়, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দেয়, এবং সেখানে তারা বংশবৃদ্ধি করে, যার কারণে কাটা ফল কিন্তু খাওয়া উচিত না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যে চ্যাপ্টারটা আছে, মৌলিক, যৌগিক আর মিশ্র পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ কি?
যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো ধর্মের পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন ধর সোনা, ঠিক আছে, সোনা, রূপা, তামা এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক মানে কি, দুটো পদার্থ একসঙ্গে আছে, ঠিক আছে, যৌগিক পদার্থ। মিশ্র মানে কি, দুইয়ের বেশি থাকতে পারে, দুইয়ের বেশি, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। যেমন বায়ু, যৌগিক পদার্থ হচ্ছে জল, ঠিক আছে। তো এবার এখানে কিছু দেখ, বর্তমানে পৃথিবীতে 92টা মূল পদার্থ আছে, মানে মৌলিক পদার্থ আছে, 92টা আছে, ঠিক আছে। জল হচ্ছে, জলে কি আছে, জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হয়েছে, তাহলে এটা একটা যৌগিক পদার্থ। যেমন চিনি একটা কি, চিনি একটা মিশ্র পদার্থ। চিনিতে কি কি আছে, চিনিতে আমরা পাবো কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, এই তিনটা উপাদান পাবো চিনিতে, ঠিক আছে। চিনি একটা মিশ্র পদার্থ। আচ্ছা, কিছু কিছু এখানে যে 92টা মৌলিক পদার্থ আছে সেগুলোর সংকেতগুলো তোমাদের জানতে হবে, চিহ্নগুলো জানতে হবে। যেমন যদি বলি নাইট্রোজেন, বায়ুতে আমরা জানি নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে, প্রায় 70%-এর মতো, ঠিক আছে। তো নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে N, বোরনের চিহ্ন B, সালফারের চিহ্ন S, সালফার পেঁয়াজে থাকে, ঠিক আছে। আর কোবাল্টের চিহ্ন CO, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। ক্লোরিনের চিহ্ন Cl, ক্রোমিয়ামের চিহ্ন Cr। আচ্ছা, এবার কিছু কিছু মৌল আছে যেগুলোর চিহ্ন একটু মানে ব্যতিক্রম। কেমন? পটাশিয়ামের চিহ্ন কি? পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K, মনে রাখবি, কারণ পটাশিয়ামের রাসায়নিক ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে K, ঠিক আছে। বাকিগুলোর সমস্যা নেই, কয়েকটা চিহ্ন বেশি সমস্যা হবে। যেমন ধর সোডিয়ামের চিহ্ন কি? সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na। কেন? কারণ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ঠিক আছে। আর তামার চিহ্ন কি? তামার চিহ্ন হচ্ছে কিউপ্রাম, মানে হচ্ছে তামার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, আর তামার চিহ্ন হচ্ছে Cu, ঠিক আছে। সোনার চিহ্ন কি? সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম, সোনার চিহ্ন হচ্ছে Au, ঠিক আছে। আর রূপার চিহ্ন হচ্ছে কি? রূপার চিহ্ন হচ্ছে Ag, কারণ রূপার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, Ag। এইগুলো হচ্ছে একটু কঠিন। পটাশিয়ামের K, সোডিয়ামের Na, তামার Cu, সোনার হচ্ছে Au, রূপার হচ্ছে Ag। কেন? কারণ এদের ল্যাটিন নাম দিয়েই কিন্তু চিহ্নগুলো দেওয়া হয়েছে। বাকিগুলো সহজে আছে, যেমন অক্সিজেন, এইগুলো তো বললাম, নাইট্রোজেন, বোরন, সালফার, এগুলো হয়ে যাবে। আচ্ছা, আর একটা যেটা, হ্যাঁ দেখ, এখন যেহেতু তোরা 6-এ পড়তেছিস, 6-এর এই যে বেসিক জিনিসগুলো এখানে কিছু আছে আমি তোদের বলে দিই। যেমন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আমি কি বললাম? কার্বন ডাই অক্সাইড 2 আছে না? দেখবি ফিজিক্সে আরো যখন বড় ক্লাসে উঠবি, 2 থাকলে ওটাকে ডাই উচ্চারণ করা হয়, ডাই, কার্বন ডাই অক্সাইড। আর যেমন হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, মানে ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরাইড, Cl মানে ক্লোরিন, ট্রাই মানে 3, ডাই মানে 2, ট্রাই মানে 3, এগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, ডাই মানে 2, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ফসফরাস ট্রাইক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড, যদি বলি CCl4, C মানে কার্বন, Cl মানে ক্লোরিন অণু, টেট্রা মানে মনে রাখবি 4, টেট্রা মানে 4। আচ্ছা, তারপরে হচ্ছে টেট্রা 4, তারপরে পেন্ট মানে 5, মনে রাখবে এগুলো। ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে কি হবে? PCl5, পেন্ট মানে 5, ঠিক আছে। তারপরে তোমার কি ফসফরাস ট্রাইক্লোরাইড, ট্রাই মানে কি বললাম? ফসফরাস ট্রাইক্লোরাইড না, ফসফরাস ট্রাইক্লোরাইড তো দিয়ে দিছি। আচ্ছা, ফসফরাস ট্রাইফ্লুরাইড মানে F3 হবে তাহলে, তাই না? ফ্লুরাইড বললাম না, ফসফরাস ট্রাইফ্লুরাইড, ফ্লুরাইড মানে
আর ট্রাই মানে কি, ট্রাই মানে 3, ঠিক আছে। আর ব্যাস এগুলো কিন্তু মনে রাখতে হবে ইংরেজিতে, মানে এসে ওই ফিজিক্যাল সায়েন্সের জন্য, নাহলে এগুলো উচ্চারণ করাই মুশকিল হয়ে যাবে।